নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার আজকাল প্রশ্ন অনুষ্ঠান। এই অনুষ্ঠান হলো আপনাদের ভালো থাকার অনুষ্ঠান। তার কারণ জ্যোতিষশাস্ত্র চিরন্তন সত্য। জ্যোতিষশাস্ত্রের প্রয়োগে আমরা আমাদের জীবনের যা প্রতিকূল পরিস্থিতি রয়েছে সেটিকে আমরা সারিয়ে তুলে অনুকূলে নিয়ে আসতে পারি, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক গ্রহ প্রতিকার আমাদের জীবনটাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে। সময় যদি পার হয়ে যায় তখন হাজার চেষ্টা করেও কিন্তু সেই জায়গায় ফিরে যাওয়া যায় না। আমাদের এই অনুষ্ঠান যার হাত ধরে, তিনি হচ্ছেন সৌভাগ্যের একমাত্র দিশারি, জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী বারবার বলেন যত ছোটবেলায় গ্রহ প্রতিকার করা যায় তত সেই মানুষটি কিন্তু সঠিক রাস্তা এগোতে পারে। একদম বাস্তব কথা। যত ছোটবেলায়, মানে ধরুন এডুকেশনের জন্য যদি আপনি এখন মাধ্যমিকের পর ভুল স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আসেন, তখন কিন্তু হাতের থেকে তীরটা বেরিয়ে গেছে। বহু সময় জিনিস হয়। হ্যাঁ, কিংবা হয়তো কলেজে পড়ছেন, রেজাল্ট ভালো হচ্ছে না, তখন আসছেন। কিন্তু আপনি যদি ক্লাস 5-6-এ আপনার বাচ্চাটাকে নিয়ে আসতে পারতেন, তাহলে কিন্তু আজকে তার দিনটা অন্যরকম হতে পারতো। এটাই হচ্ছে বাস্তব কথা। আমরা দেখেছি রাজশ্রী ভীষণভাবে গুরুত্ব দেন সঠিক তিথি নক্ষত্রকে, সময়ের মতো, মানে প্রত্যেকটা দিনের অমৃত মুহূর্ত বা মহেন্দ্রক্ষণ, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মাসের অমাবস্যাকে, এবং তার সঙ্গে সঙ্গে মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তিথিকে, তিথি নক্ষত্র। একদমই। তো চৈত্র মাসের প্রত্যেকটা দিন তাৎপর্যপূর্ণ, আপনি বারবারই বলেন। তো চৈত্র মাস শিবের মাস একদম। তার মধ্যে চৈত্র মাসের বিশেষ কোন দিনটিকে আপনি শ্রেষ্ঠ তান্ত্রিক তিথি বলে মনে করেন? দেখুন, চৈত্র মাসের কথা যদি বলতে হয়, চৈত্র মাসের বিশেষ কোন দিনটি সর্বশ্রেষ্ঠ, তাহলে অবশ্যই বলতে হবে একটি হলো বাসন্তী অষ্টমী, অর্থাৎ মা অন্নপূর্ণার পুজোর দিন, এবং ওই অপরটি হচ্ছে বাসন্তী নবমী বা রামনবমী। এই দুটোই আছে। দেবী দুর্গার প্রথম আরাধনা কিন্তু রাম নবমীতে, দেবী দুর্গার প্রথম আরাধনা কিন্তু চৈত্র মাসে বাসন্তী পুজোর সময়ই হয়েছিল। রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে অকালবোধন করেছিলেন, যা বর্তমান যুগে অধিক বেশি প্রচলিত। এখনকার দিনে এটাই বেশি প্রচলিত। কিন্তু বসন্তকালে দুর্গাপুজো কিন্তু দেবীর আরাধনা, রাজা সুরত রাজ্যপাট হারিয়ে মুনির পরামর্শে বসন্তকালে প্রথমবার দেবীর পুজো করেছিলেন, যা পরবর্তীকালে বাসন্তী পুজো নামে পরিচিত। রাজা সুরতের শত্রুনাশও হয়েছিল, এবং তিনি তার মনস্কামনা অর্থাৎ রাজ্যপাট আবার আগের মতো ফিরে পেয়েছিলেন। বাসন্তী পূজার এই অষ্টমী নবমী তিথি খুব তাৎপর্যপূর্ণ তিথি। রাম নবমী বা বাসন্তী নবমী, ভগবান বিষ্ণুর অবতার পুরুষোত্তম রাম, ভগবান বিষ্ণুর মর্যাদা পুরুষোত্তম রাম রূপে রাজা দশরথের ঘরে মাতা কৌশল্যার কোলে জন্মগ্রহণ করেছিলেন। সেই দিনটি ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী, বা যেটাকে আমরা রাম নবমী বলে থাকি। রামের নামেই কিন্তু এই তিথিটার নাম হয়েছে রাম নবমী। এটা আমাদের যথেষ্ট পরিচিত তিথি, এবং এই তিথি চৈত্র নবরাত্রি বা বাসন্তী নবরাত্রির শেষ তিথি। রামনবমী অশুভত্ব যাবতীয় হরস্কোপের যাবতীয় অশুভত্ব খণ্ডনের তিথি এবং শত্রুনাশের তিথি। শত্রুনাশটা কিন্তু আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে অনেক কিছু, দেখুন টাকা পয়সা যাই হোক না কেন, শত্রু যদি জীবনে থাকে, জীবন কিন্তু যথেষ্ট মানে ঠিক জায়গায় থাকতে পারে না, জীবনে অনেক রকমের সমস্যা তৈরি হয়। নবরাত্রির শেষ তিথি রামনবমী অশুভত্ব খণ্ডন এবং শত্রুনাশ এবং অশুভ গ্রহদোষ নাশ সবটারই শ্রেষ্ঠ তিথি। অবশ্যই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করুন। এই রামনবমীকে যারা কাজে লাগাতে চাইছেন, আমি বলবো তারাই কাজে লাগাবেন যারা খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছে, মানে আর্থিকভাবে সমস্যায় রয়েছেন, সাংসারিক দিক দিয়ে মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিভৎস টানাপোড়েন, মানে বুঝতে পারছেন না যে সম্পর্কটা থাকবে কি থাকবে না, কিংবা হয়তো সন্তান এতটাই বিপথে চলে গেছে, সমাজে মুখ দেখাতে পারছেন না, সন্তান আপনার গায়ে হাত তোলে, কাউকে বলতে পারছেন না, এরকম হয়। মানে এই ঘটনাটা ধরুন সন্তান বিপথে চলে গেছে এবং বাবা মার গায়ে হাত তুলছে, সন্তান এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, সে তার সুদবোধ নেই, সে বাবা মাকে মারধর করছে, কিন্তু বাবা মা এই কথাটা বলতে পারছে না, এটা তো সমাজের কাছে কত বড় লজ্জা। তো সমাজ শব্দটাকে তো আমরা সবসময় মেনে চলি। তো এইরকম কঠিন পরিস্থিতিতে যারা রয়েছেন, আমি বলবো আপনাদের কাউকে কিচ্ছু বলতে হবে না, আপনারা রাজশ্রীর কাছে আসুন,
রাজশ্রী আপনার সন্তানের ছককে ঠিকমতো গ্রহ সংস্কার করে আপনার সন্তানকে আপনার কাছেই ফিরিয়ে দেবে। যে সন্তান মায়ের বাবার গায়ে হাত দিচ্ছে সেটা বাবা মায়ের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। কখনোই এটা বাবা মায়ের কাম্য কাছে এটা নয়। কাঙ্ক্ষিত না, নয়। কখনো কাঙ্ক্ষিত নয়। সন্তানের হাতে বাবা মা মার খাচ্ছে, কিন্তু ইদানিং এই ধরনের সমস্যা নিয়ে প্রায়ই চেম্বারে আসেন লোক। একদম। আমি একটু সামনের চেম্বার বলতে বলে দিই, আগামী 27 তারিখ মানে আগামী পরশু দিন, সেদিন অনলাইন চেম্বার রয়েছে, এবং আগামী 1 তারিখ চেম্বার রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, আগামী 2 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে শ্যামবাজার জুপিটার, 3 তারিখে অনলাইন চেম্বার রয়েছে। এই অবধি আপনি অন্নপূর্ণা পুজোর জন্য যদি কেউ রামনবমীর জন্য বাসন্তী অষ্টমীর জন্য যোগাযোগ করতে পারেন, তাহলে এই কদিনই তাদের হাতে সুযোগ আছে। অনলাইন আছে বৃহস্পতিবার, কিন্তু তারপরে আর কোনো সুযোগ নেই। তারপরে চেম্বার রয়েছে, যেমন 7 তারিখে রয়েছে হাওড়া ময়দান, 11 তারিখ রয়েছে কৃষ্ণনগর, 13 তারিখ রয়েছে খড়গপুর, 14 তারিখ ব্যারাকপুর, 20 এপ্রিল রয়েছে হচ্ছে 20 এপ্রিল রবিবার শিলিগুড়ি, 24 এপ্রিল বৃহস্পতিবার বর্ধমান, 25 এপ্রিল শুক্রবার দুর্গাপুর এবং 26 এপ্রিল শনিবার আসানসোল। প্রত্যেকটা চেম্বারই থাকবে, কিন্তু রামনবমীর আগে খুব নির্দিষ্ট চেম্বার। দুদিন অনলাইন রয়েছে, 27 তারিখ আর 3 তারিখ, আর 1 তারিখ রয়েছে হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, 2 তারিখ রয়েছে শ্যামবাজার। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। ঠিক আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বালিগঞ্জ থেকে বলছি, শঙ্করী দাস। শঙ্করী দাস বালিগঞ্জ থেকে। কার সম্পর্কে জানবেন শঙ্করী? আমি আমার ছেলের সম্পর্কে জানি। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? আমি আমার ছেলেকে নিয়ে গড়িয়াতে গেছিলাম। কবে গেছিলেন? 5-7 বছর আগে। হ্যাঁ, 5-6 বছর আগে। তখন তখন পড়াশোনা করতো, তাই জন্য পড়াশোনার জন্যই গেছিলাম। তারপর প্রতিকার নিয়েছিলেন? তখন প্রতিকার নিয়েছিলাম, তাতে আমার ছেলে অ্যাকাউন্টেন্ট হয়েছে। আচ্ছা, মানে প্রতিকার আপনি পালন করে যাচ্ছেন এখনো? হ্যাঁ। বাহ। আজকে সেই ছেলের জন্যই জানবেন? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 14/12/88। সময়? সময় বেলা 1:05। বেলা 1:05। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। আপনার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট? হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বাহ, খুবই ভালো। 1:05 PM ইন্ডিয়া, কলকাতা। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাচ্ছি। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে 14 ডিসেম্বর 1988 বুধবার 1:05 PM কলকাতা। যেটা হবে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মীন, এবং এক সেকেন্ড, লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে জেনারেট, লগ্ন হচ্ছে সমস্যা হচ্ছে? অ্যাকচুয়ালি ইয়েতে করা রয়েছে, টোটালটাই ইংলিশে করা রয়েছে, বাংলায় না। হ্যাঁ, ডিটেলসে যদি যেতে হয়, লগ্ন হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে, লগ্ন হচ্ছে মীন, ঠিক আছে। সঙ্গে রয়েছে বুধ নিচস্থ অবস্থায়, তৃতীয় ঘরে রয়েছে বৃহস্পতি, চতুর্থ হরোস্কোপে লগ্নের সপ্তম ভাবে রয়েছে কেতু, এবং উল্টো দিকে রয়েছে চন্দ্র রাহুযুক্ত গ্রহণযোগ করছে। আচ্ছা, বুধ শনি একসঙ্গে রয়েছে, রবি শুক্র একসঙ্গে রয়েছে। রবি শুক্রের এই যোগটা খুব একটা ভালো যোগ নয়। কিন্তু আপনার প্রতিকার নিয়ে এখন সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পড়াশোনা যথেষ্ট ভালো, আই থিঙ্ক ক্যারিয়ার। তার মানে রবি শুক্র দারিদ্র যোগ সবেরই প্রতিকার হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপ। কিন্তু আমার প্রশ্ন একটা, যে 1988 আই থিঙ্ক এখন ক্যারিয়ার কেমন হবে বা বিবাহিত জীবন? হ্যাঁ, দুটোই প্রশ্ন। ক্যারিয়ারের জায়গা যথেষ্ট এই মুহূর্তে কিন্তু খারাপ দেখাচ্ছে না। হরোস্কোপে যে গ্রহ পজিশন রয়েছে তাতে খারাপ কিছু দেখাচ্ছে না। আপনার ছেলের ক্যারিয়ারটা একটু আপনি শেয়ার করবেন আমাদের সঙ্গে? আমার ছেলে অ্যাকাউন্টেন্টটা ভালো টাকা রোজগার করে, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আপনার প্রশ্নটা এখন কি নিয়ে? প্রশ্নটা হচ্ছে আমার ছেলের বিয়ে হচ্ছে না। 88 ইনবর্ন, এখনো বিয়ে হয়নি? না। কেন হলো না রাজশ্রী? 88 সালে জন্ম, বিয়েটা হওয়া উচিত ছিল, যথেষ্ট উচিত ছিল। অ্যাকচুয়ালি লগ্নে মঙ্গল বসে আছে, এবার লগ্নে মঙ্গল থাকলে ওটাকে তো মাঙ্গলিক দোষ বলা হয়। এখন এই জন্য অনেকের ভেতরে একটা ভীতিভাব কাজ করে। দেখুন, আমি জানি মাঙ্গলিক দোষ কাটানো যায়, মাঙ্গলিক দোষ কাটিয়ে ঠিকও করা যায়। এই যে আপনিও যে ভয় পাচ্ছেন, বা আপনি হয়তো বিয়ে দিতে চাইছেন কিন্তু হয়তো অন্যরা যোগাযোগ করতে রাজি হচ্ছে না, এই যে ব্যাপারগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি মাঙ্গলিক দোষ কিন্তু যথেষ্ট ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে, চন্দ্র লগ্নের দ্বাদশে রাহুযুক্ত গ্রহণযোগ করছে, খুব মানসিক টেনশনও হওয়ার কথা। চন্দ্র রাহু কিন্তু অ্যাক্সিসের মধ্যগত চন্দ্র,
রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, ভালো অর্থ রোজগার করবে, কিন্তু টাকা পয়সা ধরে রাখার ব্যাপারে একটু সচেতন হতে হবে। হরোস্কোপ খারাপ কিছু নয়, কিন্তু বিয়ের দিকে খানিকটা প্রবলেম অবশ্যই রয়েছে। লগ্নের সপ্তম স্থান হচ্ছে বুধের স্থান, সেই বুধটা রয়েছে আপনার, সেই বুধটা রয়েছে এখানে লগ্নের দশমে। এবার সেখানে শনিও রয়েছে, শনির সঙ্গে বুধ থাকার জন্যই এতটা বাধা হচ্ছে যে কিছুতেই বিয়ে ম্যাচিওর করতে চাইছে না। আর আপনি যখন এসেছিলেন এডুকেশনের প্রতিকার করেছেন, কেরিয়ার ভালো হয়েছে, এডুকেশন ভালো হয়েছে, বিয়ে নিয়ে তখন প্রশ্ন ছিল না। তাছাড়া রাজশ্রীভাবে কাজও করেন না, একসাথে সব করে দেবেন তা করেন না। না, উনি যদি মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো করেন, গৌরী বিনায়ক পুজো, উনি কিন্তু ছেলের বিয়েও দিতে পারবেন, সম্ভব। মানে আপনার আর একটি প্রতিকারের প্রয়োজন, সেটি হচ্ছে একটা পুজো, নির্দিষ্ট পুজো। আই থিঙ্ক এই অন্নপূর্ণা পুজোর সময় এই কাজটি তিনি খুব ভালো করে করতে পারবেন। হ্যাঁ পারবেন। বাসন্তী অষ্টমী তিথি মায়েরই তো পারবেন, সেই তো মা। হ্যাঁ, বাসন্তী অষ্টমী তিথিতে অবশ্যই, ওটাও তো অষ্টমী, একদমই অষ্টমী তিথি। তো আপনি যদি মনে করেন আপনি যোগাযোগ করতে পারেন, টেলিফোন নাম্বার যাচ্ছে, আমি একটু বলে দিই, আপনি জানেন সবটাই, আপনি জানেন 9830693535, 9830693579। আর অনলাইন নাম্বার যেটি রয়েছে, মূলত অনলাইনেই যোগাযোগ করুন, কারণ এর মধ্যে অনলাইনই পাবেন। আপনার বাড়ি বালিগঞ্জ, আপনি 1 তারিখেও চেম্বারে আসতে পারবেন। 9330789557। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বাড়িতে বসে নিশ্চিন্তে সুন্দরভাবে আপনি আপনার মনের কথা, কষ্টের কথা রাজশ্রীকে বলতে পারবেন, কারণ রাজশ্রী এবং আপনি এই দুজনেই থাকবেন অনলাইনে, ভিডিও কলের মাধ্যমে বা ভয়েস কলের মাধ্যমে, যেটাতে আপনি কমফোর্টেবল সেভাবে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন। একদম। তো আমরা ছিলাম হচ্ছে এই অন্নপূর্ণা পুজোর তাৎপর্য। দেখুন, এই সময়টা হচ্ছে শিবের মাস, অতি পবিত্র মাস, চৈত্র মাস, এবং গুপ্ততন্ত্র, শিবতন্ত্রের আদর্শ মাস চৈত্র মাস। যাবতীয় গুপ্ততন্ত্রের মাস কিন্তু এটা। চৈত্র মাসে কিন্তু আপনি যে কোনো রকম গুপ্তক্রিয়া, গুহ্যক্রিয়া, তন্ত্রক্রিয়া ভীষণভাবে ফলদায়ী হয়। এবং চৈত্র মাসের তান্ত্রিক তাৎপর্য বিশেষভাবে আলাদা রয়েছে। হিন্দু ধর্মের মূল স্তম্ভ ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু, শিব, এর মধ্যে শিবই প্রধান। তাই তো শিবকে সর্বোৎকর্ষ, অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। আরও একবার কথাটা বলছি, হিন্দু ধর্মের মূল স্তম্ভ ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু, শিব, এবং শিবই কিন্তু এই তিনজনের মধ্যে সর্বোৎকর্ষ। শিবকেই সর্বোৎকর্ষ, অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয়। চৈত্র মাস শিবের মাস। চৈত্র মাসের প্রতিটি দিন শিবতন্ত্রের দিন। যে কোনো রকম গ্রহ সংস্কার, মনস্কামনা পূরণের জন্য টোটাল মাসটাই কিন্তু ভীষণভাবে জাগ্রত। এবং আপনারা দেখেছেন চৈত্র মাসের মানুষ নানান রকম ব্রত পালন করেন, নানান রকম উপাচার করেন, নানান রকম শিবের পুজো করেন। এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় যাওয়া যায়। কেন, আমরা যখন গ্রহ সংস্কারও করি তখনও সবার আগে মৃত্যুঞ্জয় শিবেরই পুজো হয়। সুতরাং মৃত্যুঞ্জয় শিব হচ্ছেন শ্রেষ্ঠ। এবং এই মাসে করা যাবতীয় তন্ত্রক্রিয়া, যাবতীয় গুহ্য ক্রিয়া, যাবতীয় গ্রহ সংস্কার সব কিছু কিন্তু অতিরিক্ত ফলদায়ী হয়, যেহেতু এটা শিবের প্রিয় মাস। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আমি হাওড়া থেকে বলছি। কি নাম? আমার নাম অভিষেক ব্যানার্জি। কার সম্পর্কে জানবেন? আমার একটু নিজের বিষয়। দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মা বাড়িতে প্রায় দেখে, আমি প্রতিদিন দেখতে পারি না, কিন্তু ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন ভাই। আপনার জানাশোনা কেউ এসেছিলেন? হ্যাঁ, আমার আত্মীয় একজন গেছিলেন ওনার চাকরির বিষয়। আচ্ছা। তো এখন ভালো জায়গা, ভালো পোস্টে চাকরি করছে। আচ্ছা, এবার আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। 22শে জুলাই 1995। 22শে জুলাই 1995। হ্যাঁ, সময় সন্ধ্যে 7:45। কোথায় জন্ম? 7:45। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এবার যেটা বলবো, 22শে জুলাই 1995 শনিবার, সন্ধ্যে 7:45 কলকাতা। আচ্ছা, লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্ন লর্ড হচ্ছে শনি। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লগ্ন রয়েছে কুম্ভতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে, রবি রয়েছে কর্কটে, বুধ রয়েছে মিথুনে, শুক্র রয়েছেও মিথুনে,
মঙ্গল রয়েছে শুক্রের ঘরে, বৃহস্পতি রয়েছে বৃশ্চিকের ঘরে, শনি রয়েছে মীনের ঘরে এবং চন্দ্র রয়েছে বৃষ রাশিতে, রাহু রয়েছে তুলাতে এবং কেতু রয়েছে আপনার ইয়েতে, রাহু রয়েছে তুলাতে, কেতু রয়েছে আপনার তুলাতে, রাহু তুলাতে, কেতু হচ্ছে মেষেতে রয়েছে, হ্যাঁ মেষে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা রয়েছে, এই হরোস্কোপটা যখন করছিলাম তখনও বলছি এখনো বলছি, সেটা হচ্ছে যে হরোস্কোপের লেআউটটা যদি আপনি জানেন মানে বেটার হবে না, তাহলে উনি বুঝতে পারবেন লেআউটটা আসেনি, খালি নক্ষত্র অনুযায়ী এসছে। হ্যাঁ সেটাই এসছে, সেটাতেই অসুবিধাটা হচ্ছে। লেআউটটা নিশ্চয়ই আসবে, নিচেই তো লেআউট আছে, এই পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ, দ্বিতীয় ঘরে রয়েছে শনি, তৃতীয় কেতু, চতুর্থে চন্দ্র সবসময় দিকবলই হয়, কিন্তু শনি কেতুযুক্ত, শনির দৃষ্টি কেতুর উপর পড়ার ফলে সাধু সর্পযোগ কিন্তু তৈরি হচ্ছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে যে মঙ্গল শুক্র একসঙ্গে রয়েছে, রবি রয়েছে লগ্নের তৃতীয় রয়েছে রবি এবং মঙ্গল রয়েছে পঞ্চমে। হরোস্কোপে ষষ্ঠ দ্বাদশ ভাবের উপরে তৃতীয় নবম ভাবের উপরে রাহুকেতু অ্যাক্সিস এবং দশম ভাবে রয়েছে বৃহস্পতি। আচ্ছা, যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, সায়েন্স নিয়ে পড়াশোনা করার কথা, ইঞ্জিনিয়ারিং করার কথা এবং যথেষ্ট ভালো চাকরি, অর্থ রোজগারের যোগও কিন্তু হরোস্কোপে রয়েছে। আপনি একটু শেয়ার করুন। আপনার এডুকেশনটা আগে বলুন অভিষেক। আমার বিটেক ইলেকট্রিক্যাল, কিন্তু বর্তমানে চাকরি করছি কিন্তু ঠিক মানে স্যাটিসফাই নয়। কেন আপনি বলেছেন ভালো চাকরি হবে, কিন্তু একে চাকরির একটু এটা জায়গাটা ক্ষেত্রটা চেঞ্জ করতে হবে। কেন আমি আপনাকে বলছি, তার কারণ হচ্ছে একাদশ ভাবে কেতু একটা নেগেটিভ পয়েন্ট। 2 নাম্বার কথা হচ্ছে একাদশে কেতু থাকার ফলে যতখানি মনের মতো অর্থ রোজগার হতে পারত, আপনি যদি সম্ভব হয় হরোস্কোপের কেতু গ্রহটিকে একটু গ্রহ সংস্কার করুন, তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো অর্থ রোজগার করতে পারবেন। আপনি শুনেছেন অভিষেক? হ্যাঁ বলছি, আমি কি পশ্চিমবঙ্গেই ঠিক বেটারমেন্ট হবে না বাইরে গেলে ভালো হবে? বাইরে গেলে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাকে যে প্রতিকারের কথা বলো সেটা আপনি শুনেছেন? হ্যাঁ, কেতুর জায়গাটা ঠিক করতে হবে। হ্যাঁ, এবং আপনি বলেছেন আপনার বন্ধু বা আত্মীয় কেউ একজন এসেছিলেন, নয় কিন্তু একাদশ তো আয় ভাব, সেখানে কেতু বাঞ্ছনীয় নয়। আর আপনি বললেন না যে আপনার কোন আত্মীয় এসে খুব ভালো চাকরি পেয়েছে, আপনিও পাবেন, কিন্তু আপনাকে প্রয়োজনীয় প্রতিকার করে নিতে হবে। আপনি হাওড়ায় থাকেন, হাওড়াতে চেম্বার রয়েছে, হাওড়ার চেম্বারের তারিখটা হচ্ছে সম্ভবত 7ই এপ্রিল, 7 তারিখে হাওড়া ময়দান, কিন্তু তার আগে আপনি অনলাইনে যোগাযোগ করে নিলে আপনি এই বাসন্তী অষ্টমীকে কাজে লাগাতে পারবেন। সামনে কিন্তু এই তিথিটা ভীষণ গুরুত্বপূর্ণ তিথি, বাসন্তী অষ্টমী এবং রামনবমী, এই দুটো দিন ভীষণ গুরুত্বপূর্ণ তিথি, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আপনি চৈত্র মাসের তান্ত্রিক তাৎপর্য দেখুন, আমি যেটা বলবো, হিন্দু ধর্মের মূল স্তম্ভ ত্রিশক্তির ব্রহ্মা বিষ্ণু শিব, এর মধ্যে শিবই প্রধান, তাই তো শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। এবং চৈত্র মাস শিবের মাস, চৈত্র মাসের প্রতিটি দিনই শিবতন্ত্রের দিন, গুহ্য ক্রিয়া, গুপ্ত ক্রিয়া, যাবতীয় তন্ত্রক্রিয়ার দিন। প্রত্যেকটি গ্রহ সংস্কারের পূর্বে সবার আগে আমাদের মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হয়। চৈত্র মাসে যদি মৃত্যুঞ্জয় শিবের পুজো করা হয়, সেই গ্রহ সংস্কার আরও অনেক বেশি জাগ্রত হয়, অনেক বেশি পাওয়ারফুল হয়। মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ সংস্কার, কোনো গ্রহ প্রতিকার সম্পূর্ণ হয় না। হয়তো আপনি একটা ছোট্ট রবি শনির বীজযোগের প্রতিকার করতে চাইছেন, তখনও কিন্তু আপনার মৃত্যুঞ্জয়ের পুজো অবশ্যই লাগবে। এবং তার যে রূপটা, সেই রূপটাও ভীষণ সুন্দর। মৃত্যুঞ্জয় শিব বা ত্রম্বকদেবের রূপটি হলো তিনি শ্বেত বা সাদা পদ্মের উপর বসে আছেন, নানা প্রকার অলঙ্কারে সুশোভিত, তার ত্রিনয়ন ও অষ্টভুজা অর্থাৎ 8টি হাত, তার 2টি হাতে আছে পূর্ণকুম্ভ, 2টি হাতে আছে মৃগ ও অক্ষমালা এবং অন্য 2টি হাতে অমৃতপূর্ণ ঘট নিয়ে তিনি তার অন্য 2টি হাত দিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন। এবং এই যে শিবের এই যে রূপ, এই রূপের পুজো করলে আমরা বেশ কিছু নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারি।
যেমন প্রথম কথাটাই হচ্ছে অপমৃত্যু ভয়। মৃত্যু জীবনে কাম্য, কিন্তু অকালে অসময়ে মৃত্যু কাম্য নয়। অপমৃত্যু ভয়। পরেরটি হচ্ছে ব্যাধি ভয়, যেটা নিয়ে আমরা সারা পৃথিবী করোনাতে যেটা দেখলো, যে ব্যাধি ভয় সারা পৃথিবী জুড়ে। এরপরে হচ্ছে মহাশোক, যখন কোনো মানুষ নিজে হয়তো ভালো আছেন কিন্তু দেখা যাচ্ছে যে যাদের সঙ্গে তিনি রয়েছেন সেখানে কিন্তু তাদের সঙ্গে তিনি ভালোভাবে থাকতে পারছেন না, কোনো প্রচণ্ড কোনো চোট আঘাত পেয়েছেন, কোনো প্রিয়জনকে হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, কোনো ব্যবসা করছিলেন সেটা নষ্ট হয়ে গেছে। এই যে কোনো রকম ধরনের এই ধরনের ঘটনা প্রিয়জনের মৃত্যুর ক্ষেত্রেও হয় এটা, তো সেইখানে কিন্তু মহাশোক একটা পয়েন্ট। কিছু কি টেলিফোনে আছে? ঠিক আছে, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি কালাচাঁদ বসিলি বলছি। আর একবার বলবেন? আমি কালাচাঁদ বসিলি বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1990, 21 আগস্ট, 21 আগস্ট। 21 অগস্ট 1990। হ্যাঁ, 1990। সময় বলুন, টাইম। সময় হচ্ছে 8টা 5, সকাল 8টা 5। সকাল 8টা 5। কোথায়? ওয়েস্ট মেদিনীপুরেই? ওয়েস্ট মেদিনীপুরে। হ্যাঁ, ঠিক আছে, মিদনাপুর ধরে করলেই হবে। সময় আমাদের খুব কম। আপনার ছেলের এক্সাক্ট আমি একটা কথা বলছি, এক্সাক্ট জায়গাটা বলুন, জন্মের এক্সাক্ট জায়গাটা। এক্সাক্ট জায়গা ডেবরা থানা, নিজ বাড়ি। তো ডেবরা চলে আসবে, ডেবরা আসবে বলেই বললাম, ডেবরা। আরে এটা আবার কি আসছে? হয়ে গেছে, ঠিক আছে, পেয়েছো তো ডেবরা? হ্যাঁ ডেবরা পাওয়া যাবে। হ্যাঁ, একটা অন্য জিনিস চলে আসছে তোর। আপনি বার্থ টাইমটা একবার বলুন তো। 8টা 5 সকাল। সকাল 8টা 5। হ্যাঁ, সকাল 5। হ্যাঁ, আমাদের সময়টা একদমই নেই আর হাতে। 0805। এই যে এখানে একটা, হ্যাঁ এবার হয়েছে। আপনি খুব দ্রুত বলবেন। হ্যাঁ হ্যাঁ, সময় নেই, তাড়াহুড়ো করছি বলে আরো দেরি হচ্ছে। 8টা 5। হ্যাঁ, আমরা এগোতে পারবো না এই টেলিফোনটাতে, মার্জনা করবেন। আমাদের ল্যাপটপটি একটু যান্ত্রিক গোলযোগ করছে। তো আজকে আর হাতে সময় নেই, বিদায় নেব। তবে বাসন্তী অষ্টমী এবং নবমী তিথিকে যদি আপনি কাজে লাগাতে চান, আপনার হাতে সুযোগ বলতে কিন্তু এই বৃহস্পতিবার অনলাইন রয়েছে, এবং আগামী 1 তারিখে চেম্বার রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, 2 তারিখে চেম্বার রয়েছে শ্যামবাজার জুপিটার, 3 তারিখে অনলাইন। এটাই হচ্ছে আপনাদের কাছে সুযোগ। হাতে সময় নেই। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বী দির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।